নমস্কার প্রিয় দর্শক, আপনারা প্রবেশ করেছেন কলকাতা বার্তা ইউটিউব চ্যানেলে। জানাবো আজকে দেশ বিদেশের 20টি তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। অন্নপূর্ণা তথ্য আপলোডে বাধা, গ্রেপ্তার জিয়াগঞ্জের পুরপ্রধান, চলল ডিম থেরাপিও। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাংক চিঠি, কোষাধ্যক্ষ অরূপের দিদির বিশ্বাস ভাঙলেন তিনিও। অভিষেকের নামের সঙ্গে সম্পৃক্ত কে এই মেয়ে যার খোঁজে মমতার পাড়ায় হানা সিআইডির? নিজের পরিবারের কাছে সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। তৃণমূলের ক্ষয়ে লাভের গুড় ঘরে তুলছে কংগ্রেস, বাসন্তীতে আরো শক্তি বৃদ্ধি হাতের। অধিবেশনের দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঘরে হাজির কুণাল, মদন, শোভনদেবরা। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী মোদী করবেন বড় ঘোষণা। সামনে একটা ট্রাক, পিছনে একটা ট্রাক, গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হলো বিজেপি নেতাকে। আলিপুর চেম্বার থেকে বেরোতেই আরোপের উপর ডিম বৃষ্টি, জালি ঢাকা গাড়িতে নিয়ে গেল পুলিশ। রাফালেতে শক্তিশালী সেনা, এবার ভারতীয় অর্থনীতিতে ফরাসি বিপ্লব, কান্ডারি মোদী। উদয়ন গুহ থানা থেকে বেরোতেই ডিম বৃষ্টি, উড়িয়ে এলো দ্রুত, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট বর্ম। অবশেষে পশ্চিম এশিয়ায় যুদ্ধের অবসান, শান্তি চুক্তি স্বাক্ষর করলো ইরান, আমেরিকা, খুলছে হরমুজ। টিকিট না পাওয়া বিজেপির 16 জন প্রাক্তন বিধায়ককে বিধানসভায় ডেকে কথা, শুভেন্দুর আশ্বাস, দল ভাবছে। বিরোধী দলনেতা চেয়ার রাখা ছিল শোভনদেবের জন্যই, সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন কুণাল। এবার সইজাল কাণ্ডে কল্যাণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, বার কাউন্সিলকে চিঠি সাংসদের। আগেই বুকিং ক্যান্সেল করেছিল দিদি, বুঝতে পারেনি বাইক বিতর্কে তরুণীর চাকরি যেতেই সুর বদল রাইডারের। বঙ্গে জল শক্তি প্রকল্পে বরাদ্দ 39,000 কোটি, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠকে একাধিক সিদ্ধান্ত। মার্ডার করে দিয়েছি নিয়ে যা, বিজেপি কর্মীকে খুনের পর পরিবারকে ফোনে জানালো খুনি। থানায় ডেকে বৈদ্যুতিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারে প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। ইরানের স্কুলে মার্কিন হামলায় মৃত্যু 175 জনের, ভুল হতেই পারে, সাফাই ট্রাম্পের। আমেরিকা ইরান শান্তি চুক্তি ভেস্তে যাবে, লেবানন কাটাই আরো তলানিতে ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক। কালো জাদু করত পরিচারিকাকে ব্যাট পেটা কুপিয়ে খুন করে দাবি শিক্ষকের। বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো বুলেট, পাথর, কাঠের টুকরো, অধরা 5 অভিযুক্ত। রাজ্যসভা ভোটে কংগ্রেস প্রার্থীর হাত, ঝাড়খণ্ডে ক্রস ভোটিং এর ভর করে জয়ী হলেন বিজেপি সমর্থিত নির্দল। যোগ্যতা চাপিয়ে দেওয়ার বিষয় নয়, প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নয়াগ্রামে কুয়াই পড়ে প্রাণ গেল হস্তি শাবকের, সুর বাড়িয়ে ছুঁতে পারেনি মা, অগত্যা বসে রইল ধারে। আর্যিকর কাণ্ড, শ্মশানে তথ্য সংগ্রহের পরের দিনই পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মলকে দফতরে ডেকে পাঠালো সিবিআই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। অন্নপূর্ণা যোজনার তথ্য অনলাইনে আপলোড বাধা, তোলাবাজি, হুমকি, স্বজন পোষণ সহ সরকারি প্রকল্পের দুর্নীতির একাধিক অভিযোগ। এবার আটক করা হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিৎ ঘোষকে। তাকে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়েন জনতার একাংশ। একাধিক অভিযোগ তুলে বুধবার পুরসভার ভিতরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। তারপর বুধবার রাতে প্রসেনজিৎ বাবুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, পৌরসভা এলাকায় অন্নপূর্ণা যোজনায় যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে। চেয়ারম্যানের নেতৃত্বে সেই কাজে বাধা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্রসেনজিতের বিরুদ্ধে আবাস যোজনার ঘর বন্টনে, স্বজন পোষণ, তৃণমূল ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে পৌরসভাতে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় জিয়াগঞ্জ থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর আটক করা হয় পুরপ্রধানকে। পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকেরা ডিম ছুড়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, রাজ্য জুড়ে দুর্নীতি, হুমকি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার একের পর এক তৃণমূল নেতা। জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপর। এবার সেই তালিকায় নাম জুড়ল জিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান প্রসেনজিতের নাম। মেসিকাণ্ডে তিনি রীতিমতো বিপাকে, যে কোনো সময় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় আপাতত অন্তরালে। সেই অন্তরালে থেকেই বোমা ফাটালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখলেন অরূপ।
চিঠিতে তিনি লেখেন, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসাবে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আবেদন করছি এই মুহূর্ত থেকে দলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর কোনো ধরনের লেনদেন যেন করা না হয়। দলে এখন চূড়ান্ত ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ রয়েছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই আপাতত দলের তহবিলের অপব্যবহার রুখতে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। এক প্রকার বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এসেছেন শুভাশিস চক্রবর্তীকে। ফলে অরূপ আদেও তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে নিজেকে দাবি করতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় লেখা চিঠিতে অরূপ নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে পরিচয় দিয়েছেন। তাঁর বক্তব্য, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, সাংসদের অনেক দল ছেড়ে গিয়েছে, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে জটিলতা তৈরি হতে পারে। অরূপের সাফ কথা, যতক্ষণ না দলের কর্তৃত্ব সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টে কোনো লেনদেন না হয়। এমনকি দলীয় দপ্তরে তার সই করা যে চেকগুলি রয়েছে সেগুলি অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করেছেন অরূপ। আসলে অরূপ তৃণমূলের পুরনো কমিটিতে দীর্ঘদিন কোষাধ্যক্ষ ছিলেন, যদিও দলের বিপর্যয়ের পর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাকে। কালীঘাটের নেতৃত্ব দেখায় কি বৈঠকে তিনি পরে হাজির হন বটে, তার প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি মেসিকান্ডি মামলা দায়ের হওয়ার পর এক প্রকার অন্তরালে চলে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া এবং বিদ্যুৎ মন্ত্রী। এক প্রকার বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর নতুন যে কমিটি গড়েছেন সেই কমিটিতে কোষাধ্যক্ষ পদে অরূপের বদলে এসেছেন শুভাশিস চক্রবর্তীকে এনেছেন। পরে অরূপ আদেও তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে নিজেকে দাবি করতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে চিঠির বয়ান মোতাবেক অরূপ নিজেকেই কোষাধ্যক্ষ বলে দাবি করছেন। ফলে প্রশ্ন উঠছে, মমতার তৈরি নতুন কমিটিকে মানছেন না অরূপ বিশ্বাস। প্রশ্ন হলো, আচমকা অরূপের এই চিঠি লেখার দরকারটা কি? এই মুহূর্তে দলের সংসদীয় এবং পরিষদীয় দলের ভাঙন ধরলেও দলের সংগঠনের রাশ নিজের হাতে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে বিদ্রোহীদের সরিয়ে নিজের মতো করে দলকে সাজানোর চেষ্টা করছেন নেত্রী। দলের তহবিলের রাশও এতদিন কালীঘাটের হাতেই ছিল। অন্তত বিরোধী শিবিরের কেউ সরকারিভাবে তহবিলের ওপর নিজেদের দাবি জানাননি। এই পরিস্থিতিতে অন্তরালি থেকে অরূপের পত্র বোমা বেশ ভালো মতো ধাক্কা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মামলার ভারে জর্জরিত অরূপ দিদির বিশ্বাস ভেঙে বিদ্রোহী দলে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসন, সেই আবাসনে ফার্স্ট ফ্লোর। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ হঠাৎই সেখানে হানা দেন সিআইডি আধিকারিকরা। কিন্তু কেন? জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তে এসেছেন তারা। এই আবাসনে কেন? আসলে ওই বাড়িতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট পিসি। সেই পিসির মেয়ে অদিতি গাইনের খোঁজে হানা দিয়েছেন আধিকারিকরা। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ এবং অনলাইন প্রচারের মূল দায়িত্বে। দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা ও প্রচার সংক্রান্ত ডিজিটাল বিষয়গুলি তিনি পরিচালনা করে থাকেন। নির্বাচনী প্রচারে পর্বে ডিজে হুমকি মামলার তদন্তে ভবানী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি গোয়েন্দারা। তারপরে বৃহস্পতিবারই অদিতি গাইনের বাড়িতে সিআইডি। এদিন প্রায় 8 থেকে 10 জন আধিকারিক আসেন, যাদের মধ্যে হামলা আধিকারিকরাও ছিলেন, যাদের মধ্যে মহিলা আধিকারিকরাও ছিলেন। অদিতির সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেন। সামাজিক মাধ্যমে প্রচার পর্বে অভিষেকের হয়ে যা পোস্ট করতেন তা নিয়ে আলোচনা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ডিজে মন্তব্য সংক্রান্ত সামাজিক মাধ্যমের পোস্ট কিছু হয়েছিল কিনা সেটাও জানতে চান তদন্তকারীরা। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী বলেন, ডিজে মামলাটা কবেকার? এটা নির্বাচনের সময়। মন্তব্যটা ভুল যদি হয়েই থাকে তাহলে নির্বাচনের সময়, অর্থাৎ যেই সময় বলা হয়েছিল তখনই কেন কোনো পদক্ষেপ করা হলো না? নিজের বাড়িতে নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছেই বেশি ভয়, এমনই বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাতেই মমতার পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও দের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত মমতার পুলিশ কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুলিশের নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রার বিস্ফোরক দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের কাছে নিরাপদ নন। অগ্নিমিত্রা বলেন, এটা তার ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন, কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তার সব থেকে ভয়। কারণ এর আগেও আমরা এরকম ঘটনা শুনেছি। পরিবারের কাছে তিনি নিরাপদ নন, সেখানে তাকে কে বাঁচাবে? রাজ্য সরকারের সুরক্ষা নেবেন কিনা সেটা তার ব্যাপার। অগ্নিমিত্রার আরো অভিযোগ, গত 15 বছরে বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে বাংলার মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, কম তো অত্যাচার করেননি। আপনি এখন দেখাচ্ছেন সুরক্ষা চান না। এসব তো বাংলার মানুষ বিচার করবে।
15 বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছিলেন। ধাক্কা দেওয়াটা শুধু বাকি ছিল। বিগত প্রায় 20 বছর ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও হিসাবে কাজ করতেন, তাদের বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পিএসও এর দায়িত্ব থেকে 4 থেকে 5 জনকে পাঠানো হলে তাদের নিতে চাননি মমতা। এ বিষয়ে ডেরেক ওব্রায়েন জানান, রাত 9:30টায় কয়েকজন অচেনা অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। মমতা তাদের চেনেন না, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। ভাঙন ঠেকানো যাচ্ছে না কিছুতেই, ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। পরিষদীয় দলের পাশাপাশি ভেঙে টুকরো হয়ে গিয়েছে সংসদীয় দলও। আর রক্তক্ষরণ জারি রয়েছে তৃণমূল স্তরেও। আগেই কংগ্রেস নেতারা ঘাসফুল শিবিরে কর্মীদের তাদের দলে আসার জন্য দরজা খুলে দিয়েছেন। এবার যেন তাতেই হাতের হাত আরো শক্ত হচ্ছে। এবার দক্ষিণ 24 পরগনা বাসন্তী সোনাখালীতে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন। প্রায় 150 তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। সোনাখালীতে আয়োজিত একটি কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। দলত্যাগীদের দাবি, রাজ্যে তৃণমূলের ভরাডুবি পথ, দলেরই অস্তিত্ব আজ সংকটে। এই অবস্থায় এলাকায় থমকে যাওয়া উন্নয়ন গতি আনতেই তারা কংগ্রেসের হাত ধরেছেন। অন্যদিকে এই দল বদলকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূল ছেড়ে মানুষের এই যোগদান আগামী দিনে এলাকায় কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করবে। তাদের মতে রাজ্যে যে রাজনৈতিক অবস্থা রয়েছে তাতে দিনে দিনে মানুষের কাছে কংগ্রেস আবার নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠছে। কংগ্রেস নেতা মনিরুল ইসলাম সর্দার বলছেন, আগামীতে এদের হাত ধরে অনেকেই কংগ্রেসে আসবে। ইতিমধ্যেই অনেকে আসতেও চাইছে। আজকে যোগদানের মাধ্যমে আমাদের এলাকায়, আমাদের ব্লকে কংগ্রেসের শক্তি যে আরো অনেক বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। আরো যোগদান হবে, রাহুল গান্ধীর হাত আরো শক্ত হবে, অধীর চৌধুরীর হাত শক্ত হবে, শুভঙ্কর সরকারের হাত শক্ত হবে। পালাবদলের পর রাজ্যে এক অভিনব রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে বিরোধী দল এখন আড়াআড়ি বিভক্ত। তৃণমূলের বিধায়ক হয়েও একদল বিরোধী দলের স্বীকৃতি পাননি, আবার একদল বিরোধীদের ঘরে বসার সুযোগ পেয়েছে। এহেন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অধিবেশন। প্রথম দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘরে ঢুকতে দেখা গেল 5 তৃণমূল বিধায়ককে, যারা মূলত মমতাপন্থী বলেই জানা যায়। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন 5 বিধায়ক। ছিলেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোকদেব, রহিম বক্সী। সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতেই শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছেন তারা। কয়েকদিন আগে বেলেঘাটার প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়ে বলেছিলেন, এই হয়রানি থামানো দরকার। বহু জায়গায় নেতা কর্মীদের উপর পুলিশি হেনস্থা চলছে। এর মধ্যে সত্যিকারী অপরাধ কিছু বলার নেই, কিন্তু বহু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে দেখা যাচ্ছে বলে দাবি করেন কুণাল। মুখ্যমন্ত্রী পাল্টা যোগাযোগ করে বার্তা দেন যে এভাবে কথা হয় না, অধিবেশন বসছে। সেদিন রাজ্যপালের ভাষণের পর মুখোমুখি কথা হতে পারে। এরপর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের পর কুণাল নিজে থেকেই আবার মুখ্যমন্ত্রীকে খবর পাঠিয়ে বলেন পুরনো পিএসওদের ফিরিয়ে দিতে। কুণাল আবেদন করেন পুলিশ প্রশাসন যাই করুক, মুখ্যমন্ত্রী যেন সৌজন্যমূলকভাবে বিষয়টি পুনর্বিবেচনা করেন। মোটামুটি ইতিবাচক সাড়া আসে। ঠিক হয় বৈঠকে বিষয়টি আলোচিত হবে। এরপরই আজ বসলো বৈঠক। দেশের অন্নদাতা কৃষকরা, তাদের প্রাধান্য দিতে নানা প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই স্কিমে প্রতি বছর কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হয়। দেশের লক্ষ লক্ষ কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির। কবে কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে? গত 13 মার্চ আসামের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তি রিলিজ করেছিলেন। 3 মাস অন্তর যেহেতু এই কিস্তি দেওয়া হয়, সেই হিসাবে জুন মাসে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি আসার কথা। কবে 23তম কিস্তি আসবে? আগামী 20 জুন হুগলি তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি রিলিজ করবেন। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ডিবিটির মাধ্যমে। কারা পিএম সম্মান নিধির সুবিধা পাবেন? এই স্কিমের অধীনে যোগ্য কৃষকরা প্রতি বছর 3 কিস্তিতে মোট 6,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। এই টাকা দিয়ে কৃষকরা বীজ, সার থেকে শুরু করে চাষবাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষক পরিবারগুলি পাবেন যাদের নামে কৃষিযোগ্য জমি রয়েছে। আবেদনকারী কৃষকের নিজের নামে বা পরিবারের নামে চাষযোগ্য জমি থাকতে হবে। নাগরিকত্ব, আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। ব্যাংক ও আধার লিঙ্ক, আবেদনকারী সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক। কারা আবেদন করতে পারবেন? যারা প্রাতিষ্ঠানিক জমির মালিক তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না। বর্তমানে বা প্রাক্তন সাংবিধানিক পদের অধিকারী ব্যক্তিরা এই স্কিমে আবেদন করতে পারবেন না। আয়কর, ইনকাম ট্যাক্স প্রদানকারী কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তারাও আবেদন করতে পারবেন না। কোথায় গিয়ে আবেদন করবেন? যোগ্য কৃষকরা অনলাইনে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে
অথবা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে গিয়ে নতুন কৃষক হিসাবে আবেদন করতে পারেন। কারা পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি পাবেন? কেন্দ্রীয় সরকার সম্প্রতি পিএম কিষাণ সম্মান নিধির উপভোক্তাদের তালিকায় কাটছাঁট করেছে। যারা 2029 সালে 1 ফেব্রুয়ারির পর জমি কিনেছেন, যাদের পরিবারে একের বেশি উপভোক্তা রয়েছেন, তাদের ভেরিফিকেশন না হওয়া অবধি এই আর্থিক সাহায্য দেওয়া স্থগিত রাখা হয়েছে। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়ার ক্ষেত্রেই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। ভয়ঙ্কর দীর্ঘদিনের ঝামেলায় ভয়ঙ্কর পরিণতি হলো বিজেপি নেতার। দুটি ট্রাকের মাঝে আটকে দেওয়া হয়েছিল গাড়ি, তারপর সেই গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। গাড়ির ভেতরে পুড়ে মৃত্যু হলো বিজেপি নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রেসিডেন্ট ভরত সিং এর। তার সঙ্গে গাড়িতে ছিলেন তার আরো 2 জন। তাদের মৃত্যু হয়েছে গাড়ির ভিতরে আগুনে পুড়ে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরিয়া জেলায়। বুধবার রাতে ওই বিজেপি নেতাকে ডাকা হয়েছিল বালি উত্তোলন নিয়ে ঝামেলা মেটাতে। তবে পরিবারের দাবি আসলে সেটা ফাঁদ ছিল। দীর্ঘদিন ধরে সোনহাট, কৈলাসপুর, তেলিমোড়া, বেলিয়া ও চিনগুড়ায় বালি তোলা নিয়ে ঝামেলা ছিল। বিগত কয়েক মাস ধরে ভরত সিং এর গোষ্ঠী ও আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর গোষ্ঠীর মধ্যে বিরোধ চরমে উঠেছিল। সূত্রের খবর, ত্রিপাঠীর পরিবারের অনেকগুলি ট্রাক আছে যেগুলি বালি নিয়ে যেত। বালি খাদানে কার নিয়ন্ত্রণ থাকবে এবং টাকার ভাগ কে কত পাবে তা নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে ভরত সিংকে যখন ঝামেলা মেটানোর জন্য টাকা হয়েছিল, তিনি ফরচুনার গাড়ি নিয়ে যান। সেখানে পৌঁছতে তার গাড়ির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপরই সঙ্গে সঙ্গে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে গাড়ির ভিতরে থাকা বিজেপি নেতা ও তার 2 সঙ্গী পুড়ে মারা যান। ময়ঙ্ক সিং নামক আরো একজন গুরুতর আহত। তার অবস্থা সংকটজনক। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত আখ্যাত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠীকে গ্রেফতার করেছে। 9 জনের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মামলা করেছে। প্রসঙ্গত, ভরত সিং আগে কংগ্রেস করতেন। ভূপেশ বাঘেল সরকারের আমলে তিনি বিজেপিতে যোগ দেন। যথেষ্ট প্রভাবশালী নেতা ছিলেন তিনি। নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতেন। মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে।